ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি রাউল্টের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি হেনরির সূত্র এবং তার লিমিটেশন, তার প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজ রাউল্টের সূত্র আলোচনা করছি। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে খাতাতে লেখো এবং প্রত্যেকটা পয়েন্ট একটু বুঝে নাও। তাহলে প্রথমে তোমরা হেডিং করো রাউল্টের সূত্র। রাউল্টের বাষ্পচাপের সূত্র। দেখো, রাউল্টের বাষ্পচাপের সূত্রটা আমরা একটু লিখে দিচ্ছি, তারপরে আমরা ব্যাখ্যা করব। রাউল্ট কি বললেন লেখো। রাউল্ট বললেন উদ্বায়ী উপাদান দ্বারা গঠিত কোনো দ্রবণের প্রত্যেকটি উপাদানের বাষ্পচাপ দ্রবণে উপস্থিত ওই উপাদানের মোল ভগ্নাংশের সহিত সমানুপাতিক হয়। এই ভালো করে দেখো, তাহলে রাউল্ট কি বললেন? বললেন উদ্বায়ী উপাদান দ্বারা গঠিত কোন দ্রবণের প্রত্যেকটি উপাদানের বাষ্পচাপ। এখানে আংশিক কথাটা জুড়ে দিচ্ছি, আংশিক আংশিক বাষ্পচাপ ওই দ্রবণে উপস্থিত ওই উপাদানের মোল ভগ্নাংশের সহিত সমানুপাতিক হয়। একদম সিম্পল একটা সূত্র, রাউল্টের বাষ্পচাপের সূত্র। তাহলে এইটা আমরা একটু ব্যাখ্যা করে তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখো। মনে করি এ এবং বি দুটি উদ্বায়ী উপাদান মিলিত হয়ে দ্রবণ প্রস্তুত করে। যেখানে এ এবং বি এর
মোল ভগ্নাংশ যথাক্রমে এক্স এ এবং এক্স বি। ঠিক আছে, এটা তাহলে আমরা রাউল্টের সূত্রানুসারে কি লিখতে পারি ভালো করে এটা আমরা ব্যাখ্যা করলাম। হ্যাঁ, এটা ব্যাখ্যা করছি। তাহলে রাউল্ট কি বলেছে, প্রত্যেকটি উপাদানের আংশিক বাষ্পচাপ, দেখো আংশিক বাষ্পচাপ, ধরো এর আংশিক বাষ্পচাপ পি এ ধরলাম, পি এ, তাহলে কার সঙ্গে সমানুপাতিক, তাহলে ওর মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক, এর মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। তার মানে এখানে কি হলো, ইকুয়াল টু করলে কি হলো, পি এ ইকুয়াল টু কি হবে, পি নট এ ইন্টু এক্স এ। সিমিলারলি দেখো, যদি বলি বি এর আংশিক বাষ্পচাপ ইকুয়াল টু কি হচ্ছে, এক্স বি, তাহলে ইকুয়াল টু করলে কি হবে, পি বি ইকুয়াল টু কি, পি নট, এই মাথায় জিরো থাকলে নট বলি, পি নট বি ইন্টু এক্স বি। তাহলে এখানে এই পি নট এ আর পি নট বি কি, এটা ধ্রুবক। তাহলে এখানে লিখবে যেখানে পি নট এ এবং পি নট বি হলো বিশুদ্ধ এ এবং বি এর বাষ্পচাপ। ঠিক আছে, বিশুদ্ধ এ বি, তখন দ্রবণে নেই, যখন বিশুদ্ধ অবস্থায় এ এবং বি এর বাষ্পচাপ কি, পি নট এবং পি নট বি। আর পি আর পিবি কি, তোমার আংশিক বাষ্পচাপ দ্রবণে থাকা অবস্থায়। মানে ভালো করে দেখ, ধর এই একটা দ্রবণ, এখানে কে আছে, এও আছে আবার বি আছে। তাহলে এই দ্রবণে এর বাষ্পচাপ কি হচ্ছে, আংশিক বাষ্পচাপ পি এ, আর বি এর আংশিক বাষ্পচাপ কি, পিবি। ঠিক আছে, আর বিশুদ্ধ এর বাষ্পচাপ কোনটা, যখন দ্রবণে দুটো নেই, যখন একা, যখন একা থাকে তখন বলি বিশুদ্ধ। ঠিক আছে, তাহলে এর বাষ্পচাপ ইকুয়াল টু কি হচ্ছে, তার মানে দ্রবণে তো দুজন চাপ দিচ্ছে, তাহলে একজনের যে চাপ সেটা তো আংশিক চাপ। তাহলে এর আংশিক বাষ্পচাপ ইকুয়াল টু কি না, যে মোল ভগ্নাংশ আছে, ধর এর মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ এক্স এ আর বি এর মোল ভগ্নাংশ এক্স বি। তাহলে এর এর আংশিক বাষ্পচাপ এর মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক, বি এর আংশিক বাষ্পচাপ বি এর মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এবারে সমান করতে গেলে ধ্রুবক, তাহলে পি নট এ আর পি নট বি এটা ধ্রুবক। ধ্রুবক কেন না, বিশুদ্ধ অবস্থায় দেখ যে কোনো উপাদানের বাষ্পচাপ সবসময় সমান, মানে কনস্ট্যান্ট থাকে, মান এক থাকে, যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, সেই জন্য এটা ধ্রুবক। এইটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবককে আমরা বলছি, সেখানে পি নট এ আর পি নট বি হলো কি বিশুদ্ধ এ এবং বি এর বাষ্পচাপ। বিশুদ্ধ মানে কি, শুধু এ আছে, ধরো শুধু এখানে এ আছে, এর সঙ্গে কোনো অন্য উপাদান মিশে নেই, তখন এর যে বাষ্পচাপ সেইটা বলি পি নট এ। আবার শুধুমাত্র বি আছে, শুধুমাত্র বি আছে, আর কেউ নেই, তাহলে এ যে বাষ্পচাপ দেবে তখন পি নট বি। এগুলো বিশুদ্ধ, এগুলো ধ্রুবক। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, ওই জন্য এইটা হচ্ছে রাউল্টের সূত্র, এইটা রাউল্টের সূত্র। হ্যাঁ, ক্লিয়ার, বোঝা গেল? এইটা সূত্র আর এটা ব্যাখ্যা, আর এটা রাউল্টের সূত্রের গাণিতিক সমীকরণ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখে দেব। দেখো, ধর লেখো দ্রাব, দ্রাব অনুদ্বায়ী হলে, দ্রাব যদি অনুদ্বায়ী হয় তাহলে তোমার দ্রাবকটা উদ্বায়ী, তাহলে দ্রাবকের বাষ্পচাপ সমান কি,
দ্রবণের টোটালের দ্রবণটার বাষ্পচাপ, তাই না? তাহলে দেখ, দ্রাব অনুদ্বায়ী হলে তাহলে দ্রবণে উপস্থিত দ্রাবকের বাষ্পচাপ সমান দ্রবণের বাষ্পচাপ। ঠিক আছে, ভালো করে জায়গাটা বোঝ। ধর আমি এইটা বললাম এ, এটা বললাম ধরো দ্রাব, আর বিটা বললাম দ্রাবক। তাহলে এটা অনুদ্বায়ী, তাহলে এ তো কোনো চাপ দেবে না। তাহলে অনলি কে চাপ দেবে? এই বি চাপ দেবে, এই বি চাপ দেবে। তাহলে এখন বি এর বাষ্পচাপ ইকুয়াল টু কি? এই বি এর মোল ভগ্নাংশের সঙ্গে শুধু সমানুপাতিক, বি এর মোল ভগ্নাংশের। তার মানে বিটা তো উদ্বায়ী, এই একমাত্র বি তো চাপ দেবে। তাহলে ইকুয়াল টু কি হবে? পি নট বি ইন্টু কি এক্স বি, তাই না? যেহেতু দ্রাবটা অনুদ্বায়ী, যেহেতু এখানে কি দ্রাব অনুদ্বায়ী, তাহলে এ যদি না ওড়ে, তাহলে কেউ কারোর বাষ্প উড়ে যাচ্ছে না, তাহলে সে চাপ দেবে কি করে? বাষ্প তোই চাপ দেবে। তাহলে সেটা যদি অনুদ্বায়ী হয়, সে যদি না উঠতে থাকে, তাহলে সে চাপ দিতে পারবে? পারবে না। তাহলে কেবলমাত্র কি বীর উদ্বায়ী, মানে বীর কণাগুলো উড়ে উপরে যায়, তাহলে বীর কণাগুলো চাপ দেবে। তাহলে এখানে আমি বি এর ক্ষেত্রে বোঝালাম। তাহলে এখানে আমি যদি সিমিলারলি যদি দ্রবণ বলতাম, দ্রবণ, তাহলে দ্রবণের বাষ্পচাপ ইকুয়াল টু তো দ্রাবক, তাই না? যেহেতু দ্রাবটা অনুদ্বায়ী, তাহলে এখানে কি হতো? পি নট দ্রাবক ইন্টু তোমার এক্স দ্রাবক। ভালো করে দেখ, তাহলে দ্রবণ মানেই শুধু দ্রাবক, দ্রাবকের বাষ্পচাপ মানে কি? এই দ্রবণের বাষ্পচাপ। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারতাম। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার, বোঝা গেল? আমি একটা সিম্পল অঙ্ক বলছি, দেখো তোমরা পারো কি না। লেখো 2 মোল বেঞ্জিন এবং 3 মোল ইথানল মিলিত হয়ে একটি দ্রবণ প্রস্তুত করলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই দ্রবণের বাষ্পচাপ নির্ণয় করো। ঠিক আছে, যেখানে টোয়েন্টি-5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ বেঞ্জিন ও বিশুদ্ধ ইথানলের বাষ্পচাপ যথাক্রমে 25 atm এবং 20 atm। ঠিক আছে,
অঙ্কটা দেখে মনে হবে যে অনেক বড়, কিন্তু আনসার হবে খুবই ছোট। এটা প্রবলেম। এবারে আনসার ভালো করে দেখ। তাহলে আমরা প্রথমে মোল ভগ্নাংশ বের করব। তাহলে বেঞ্জিনের মোল ভগ্নাংশ বি দিলাম। তাহলে 2 মোল বেঞ্জিন, একজনের মোল বাই টোটাল মোল। আমরা মোল ভগ্নাংশ মানে কি জানি? কোনো একটা উপাদানের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। তাহলে 2 বাই 2 প্লাস 3, 2 প্লাস 3 5, 2 বাই 5, তার মানে কত হচ্ছে? 2 বাই 5 আমি রেখে দিলাম। আর তোমার ইথানলের মোল ভগ্নাংশ 3 বাই 5। ঠিক আছে, এবার আমাদের ফর্মুলা জানি, দেখো। তাহলে বেঞ্জিনের চাপ অংশ চাপ মানে আংশিক বাষ্প চাপ, তাহলে কি বেঞ্জিনের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্প চাপ। তাহলে মোল ভগ্নাংশ কত? 2 বাই 5। আর বিশুদ্ধ বেঞ্জিন এবং বিশুদ্ধ ইথানলের বাষ্প চাপ 25 আর 20। তাহলে বেঞ্জিনের এটা কত? 25। তাহলে এটা কত? 5। তার মানে এখানে কি 10 ATM। আবার সিমিলারলি এখানে ইথানলের আংশিক বাষ্পচাপ কত হবে? ইথানলের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ ইথানলের বাষ্পচাপ, তাহলে কত? 3 বাই 5 ইন্টু কত? 20, 4 5 20, 4, তাহলে 12 ATM। তাহলে এবারে মোট চাপ মানে কি? টোটাল মোট বাষ্পচাপ ইকুয়াল টু কি? তোমার বেঞ্জিনের আংশিক বাষ্পচাপ ইন্টু কি? ইথানলের চাপ ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে? 10 প্লাস 12 ইকুয়াল টু কি হচ্ছে? 22 ATM। ক্লিয়ার? তাহলে এরকম যদি প্রবলেম আসে আমরা খুব সহজে তার আনসার করতে পারবো। দেখো এর মধ্যে কোনো প্রবলেম আছে? একদম সিম্পল, ভেরি সিম্পল এগুলো। তাহলে এটা ক্লিয়ার হলো। আচ্ছা দেখো, এই দুটো তরল উপাদান মিলিত হয়ে যে দ্রবণ তৈরি করে, সেই দ্রবণকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। ঠিক আছে, তাহলে কি বললাম? দুটি তরল উপাদান দ্বারা গঠিত দ্রবণ আবার দু প্রকারের। এখানে এটা লেখো। তাহলে লেখো, দুটি তরল উপাদান দ্বারা গঠিত দ্রবণ দু প্রকারের। ঠিক আছে, দু প্রকারের। তাহলে তরল উপাদান দ্বারা যদি দুটো দ্রবণ তৈরি করি, সেই দ্রবণ আবার ক প্রকারের? দু প্রকারের। এক নম্বরে বলছি আদর্শ দ্রবণ, আর দু নম্বরে বলছি অনাদর্শ দ্রবণ। তাহলে দেখো, একটা বললাম আদর্শ দ্রবণ, আর একটা কি বললাম? অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, এবারে আমরা এখানে লিখব যে আদর্শ দ্রবণ। লেখো আদর্শ দ্রবণ। লেখো যে দ্রবণ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে
রাউল্টের সূত্র মেনে চলে তাকে আদর্শ দ্রবণ বলে। ঠিক আছে, ভালো করে দেখো কি বললাম, যে দ্রবণ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাকে আদর্শ দ্রবণ বলে। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিনের দ্রবণ। ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিনের দ্রবণ 1 নম্বরে। বা আমরা এরকম বলতে পারি, তোমার প্রোপানল এবং ইথানলের দ্রবণ। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা আদর্শ দ্রবণ বলি। এবারে আমরা একটু শিখব যে আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য। ভালো করে দেখো, এটা আমাদের শিখতে হবে। তাহলে এটা আমি মুছে দিলাম, লিখলাম তাহলে আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে নাম্বার 1-এ আমরা কি বলবো, এই দ্রবণ যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্রকে মেনে চলে। রাউল্টের সূত্রকে মেনে চলে। ঠিক আছে, যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্রকে মেনে চলে। নাম্বার 2-তে দেখো, নাম্বার 2-তে এই দ্রবণের মিশ্রণের আয়তনের পরিবর্তন 0 হয়। এই দ্রবণের মিশ্রণের আয়তনের পরিবর্তন ইকুয়াল টু 0, অর্থাৎ ডেল্টা ভি মিক্স ইকুয়াল টু 0। ভালো করে দেখ, আয়তনের পরিবর্তন 0 মানে মিশ্রণের, ভালো করে দেখ, ধর এখানে একটু আদর্শ দ্রবণ আমি 20 ml ঢাললাম, 20 ml, আবার 20 ml ঢাললাম আদর্শ দ্রবণ, ঠিক যেন 40 হবে, এরা ঢাললে যেন 40 হয়। তাহলে এই 40 মাইনাস কি 20 প্লাস 20 যেন 0 হয়। এটা ধর V2, 40টা V2 আর আগে দুবার ঢেলেছি V1, তাহলে V2 মাইনাস V1, এটা কি ডেল্টা V, V2 মাইনাস V1, এইটা 0 হবে। তার মানে দুবার 20 ঢেলেছি যেন 40ই হয়। 40-এর থেকে যদি একটু বেশি হয় 40.001, বা 40-এর থেকে যদি একটু কম হয় 39 পয়েন্ট সামথিং, তাহলে সেটা অনাদর্শ হবে, আদর্শ হবে না। তাহলে আদর্শ দ্রবণের মিশ্রণের আয়তনের পরিবর্তন সবসময় 0 হবে। তুমি 20 ঢাললে 40ই হবে, আর 40টা তো ফাইনাল আয়তন, ফাইনাল ভলিউম, তাহলে 40 থেকে এই 20 বিয়োগ কর 0 হয় যেন। হ্যাঁ, আর যদি সমান না হয় তাহলে কিন্তু অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে লেখ
এই দ্রবণের মিশ্রণের এনথালপি পরিবর্তন ইকুয়াল টু 0, অর্থাৎ কি ডেল্টা এইচ মিক্স ইকুয়াল টু 0। একইভাবে এনথালপি মানে একটা শক্তি, আমরা পড়েছি থার্মোডাইনামিক্সে ক্লাস 11-এ। আচ্ছা, লাস্ট পয়েন্টে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, লাস্টেরটা বলছি, এটা আমরা দ্বিতীয়তে বলতে পারতাম, আমি লাস্ট বলে দিচ্ছি। দেখো, আদর্শ দ্রবণে না দ্রাবক এবং দ্রাবক অণুগুলির মধ্যে আকর্ষণ বল সমান হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে লেখো, আদর্শ দ্রবণে দ্রাবক কমা দ্রাবক এবং দ্রাবক অণুগুলির মধ্যে আকর্ষণ বল সমান হয়। ঠিক আছে, সমান হয়, তার মানে কি, ভালো করে দেখ, দ্রাবক ইকুয়াল টু কি, দ্রাবক ইকুয়াল টু কি, দ্রাবক। ঠিক আছে, ধর ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন আদর্শ দ্রবণ, তাহলে ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন অণুর মধ্যে যে আকর্ষণ বল, ক্লোরোবেনজিন অণুর মধ্যে আকর্ষণ বল সমান হবে, আবার ব্রোমোবেনজিনের মধ্যেও একই আকর্ষণ বল হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যেন মনে থাকে, আদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে একটু পড়বে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম। আবার এখানে দেখো, এবার তোমরা লেখো যে অনাদর্শ দ্রবণ, লেখো, যে দ্রবণ যে কোনো উষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে না, তাকে অনাদর্শ দ্রবণ বলে। ঠিক আছে, যেমন দেখো, যেমন আমরা বললাম জল এবং ইথানলের দ্রবণ, বা জল এবং HCl এর দ্রবণ। ঠিক আছে, তাহলে এগুলো কি, অনাদর্শ দ্রবণ, এরা রাউল্টের সূত্র মেনে চলে না। ক্লিয়ার? এবারে লেখো যে অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্য। ঠিক আছে, অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্য দেখো, 1 নম্বরে তাহলে কি বলবো, যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্রকে মেনে চলে না, 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2তে বললাম ডেল্টা ভি
মিক্সিং ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো, ডেল্টা এইচ মানে এনথালপির মানে মিশ্রণের এনথালপির পরিবর্তন নট ইকুয়াল টু জিরো। আর 4 নম্বর বলবো কি, দ্রাবক এদের মধ্যে আকর্ষণ বল সমান হবে না, দ্রাবক নট ইকুয়াল টু দ্রাবক। ঠিক আছে, তাহলে এই 4টে বৈশিষ্ট্য আগেও যা বলেছি একইভাবে এটা বললাম। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবছরে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের পার্থক্য পরীক্ষাতে আসতে পারে, সুতরাং এটা তোমরা একটু লিখে রাখবে। লেখো যে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, তাহলে একদিকে লেখো আদর্শ দ্রবণ আর একদিকে লেখো অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ আর কি বললাম, অনাদর্শ দ্রবণ। তাহলে 1 নম্বর বলছি, যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্রকে মেনে চলে। এখানে লেখো যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্রকে মেনে চলে না। নাম্বার 2তে দেখো, তাহলে ডেল্টা ভি মিক্সন ইকুয়াল টু জিরো। এখানে কি মিশ্রণের আয়তনের পরিবর্তন নট ইকুয়াল টু জিরো। 3 বলবে মিশ্রণের এনথালপির পরিবর্তন মিক্স ইকুয়াল টু জিরো। এখানে বলবে মিশ্রণের এনথালপির পরিবর্তন নট ইকুয়াল টু জিরো। এবারে আকর্ষণ, 4 নম্বরে আকর্ষণ। আকর্ষণ বলে লিখবে দ্রাবক ইকুয়াল টু দ্রাবক ইকুয়াল টু দ্রাবক সমান। আর এখানে কি বলবে, দ্রাবক নট ইকুয়াল টু দ্রাবক নট ইকুয়াল টু দ্রাবক। ক্লিয়ার? তাহলে এই 2 নম্বরে যদি পার্থক্য আসে, এই 4টে পার্থক্য কিন্তু খুব ভালো করে লিখে দিতে হবে। এই 4টে পার্থক্য লিখলে তাহলে তুমি 2টি নম্বর পাবে। আচ্ছা, এবারে দেখো আমরা যে অনাদর্শ দ্রবণ বলেছি, হ্যাঁ, সেই অনাদর্শ দ্রবণ আবার রাউল্টের সূত্র হতে 2 ধরনের বিচ্যুতি দেখায়। বুঝতে পেরেছো? অনাদর্শ দ্রবণ কেন অনাদর্শ? আদর্শ নয়, রাউল্টের সূত্রকে মেনে চলে না, তাই না? তাহলে অনাদর্শ দ্রবণ আবার কি দেখাচ্ছে? রাউল্টের সূত্র হতে 2 ধরনের বিচ্যুতি দেখায়। ঠিক আছে, তাহলে এখানে লেখো অনাদর্শ
দ্রবণ রাউল্টের সূত্র হতে দুই ধরনের বিচ্যুতি দেখায়। ক ধরনের বিচ্যুতি দেখাচ্ছে? রাউল্টের সূত্র হতে দু ধরনের বিচ্যুতি দেখায় অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, কি বললাম? অনাদর্শ দ্রবণ রাউল্টের সূত্র হতে দু ধরনের বিচ্যুতি দেখায়। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর বলছি, রাউল্টের সূত্র হতে ধনাত্মক বিচ্যুতি দেখায়। আর একটা বলছি, রাউল্টের সূত্র হতে ঋণাত্মক এটা ধনাত্মক বিচ্যুতি আর এটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। ঠিক আছে, তাহলে একটা ধনাত্মক বিচ্যুতি আর একটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, দু ধরনের বিচ্যুতি। তাহলে কখন ধনাত্মক বিচ্যুতি দেখাবে সেটা আমাদের জানতে হবে, আর কখন ঋণাত্মক বিচ্যুতি দেখায় সেটাও আমাদের জানতে হবে। এবারে লেখো যে ধনাত্মক বিচ্যুতি কারণ। ধনাত্মক বিচ্যুতির কারণ। তাহলে এখানে দেখো, আমরা আনসারটা লিখে দিই। লেখো, দ্রবণে দ্রাব এবং দ্রাবক কণাগুলির মধ্যে আকর্ষণ বল দ্রাবক কণাগুলির আকর্ষণ বল অপেক্ষা বেশি হলে আকর্ষণ বল অপেক্ষা বেশি হলে দ্রবণ হতে কণাগুলি বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেশি থাকে। দ্রবণ হতে কণাগুলি বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেশি থাকে। দ্রবণ হতে কণাগুলির কি থাকে? বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেশি থাকে। তাই দ্রবণ ধনাত্মক বিচ্যুতি
ভালো করে দেখো, খুব ইন্টারেস্টিং পয়েন্ট এই জায়গাটা। দেখো দ্রবণে দ্রাবক মানে আর দ্রাবক অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল এবং দ্রাবক অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল, তা দ্রাবক কণাগুলির আকর্ষণ বল অপেক্ষা বেশি হলে, দেখো দ্রবণে দ্রাবক এবং দ্রাবক কণাগুলির আকর্ষণ বল দ্রাবক কণাগুলির আকর্ষণ বল অপেক্ষা বেশি হলে দ্রবণ হতে কণাগুলির বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা বেশি থাকে। বেশি একটা জুড়ে দিলাম, বেশি থাকে, তাই দ্রবণ ধনাত্মক বিচ্যুতি দেখায়। তাহলে দ্রবণে থাকাচ্ছে ও যেন বাষ্পে বেরিয়ে আসার প্রবণতা দেখায়। কখন? যদি দ্রাবক আর দ্রাবক কণাগুলির মধ্যে আকর্ষণ বল বেশি, তখনও মানে নিচে থাকতে চাচ্ছে না, দ্রবণ আর থাকতে চাচ্ছে না, দ্রবণ হতে বাষ্প পরিণত হওয়ার প্রবণতা দেখাচ্ছে, তাই ওরা কি বিচ্যুতি দেখাবে? ধনাত্মক বিচ্যুতি। তাহলে কোন দ্রবণ ধনাত্মক বিচ্যুতি দেখায়? অনাদর্শ দ্রবণ। তাহলে কোন অনাদর্শ দ্রবণগুলো, সেইগুলো একটু জানতে হবে। তাহলে উদাহরণ কি উদাহরণ না কোন দ্রবণ এই ধনাত্মক বিচ্যুতি দেখায়? তাহলে 1 নম্বর বলছি, দেখো জল প্লাস ইথানলের দ্রবণ। 2 নম্বর বলছি জল প্লাস মিথানলের দ্রবণ। 3 নম্বর বলছি বেনজিন প্লাস অ্যাসিটোনের দ্রবণ। ঠিক আছে। 4 নম্বরে বলছি CCl4 কার্বন টেট্রাক্লোরাইড প্লাস অ্যাসিটোনের দ্রবণ। ঠিক আছে। এরকম অসংখ্য দ্রবণ আছে যারা কি দেখায়, যারা তোমার ধনাত্মক বিচ্যুতি দেখায়। তাহলে ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, মুছে দিলাম, তাহলে এই জায়গাটা মুছে দিলাম। আচ্ছা, এবারে তোমরা এটা মুছে দাও। এইবারে লেখো যে ঋণাত্মক বিচ্যুতির কারণ। লেখো ঋণাত্মক, এটা আগে মুছে দিয়ে দেবে। হ্যাঁ, এবার লেখো ঋণাত্মক বিচ্যুতির কারণ। তাহলে দেখো ঠিক একই লিখবে। আমি উদাহরণগুলো মুছে দিচ্ছি কারণ এই উদাহরণগুলো হবে না। এখানে লিখবে দ্রবণে দ্রাব এবং দ্রাবক কণাগুলির মধ্যে আকর্ষণ বল দ্রাবক কণাগুলির আকর্ষণ বল অপেক্ষা কম হলে, কি বললাম? দ্রবণে দ্রাব এবং দ্রাবক কণাগুলির মধ্যে আকর্ষণ বল দ্রাবক কণাগুলির আকর্ষণ বল অপেক্ষা কম হলে দ্রবণ হতে কণাগুলির বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা কম থাকে, কমে যায় বা কম হয়, কম থাকে, তাই দ্রবণ ঋণাত্মক বিচ্যুতি দেখায়। তাহলে এখানে কাদের মধ্যে আকর্ষণ বল বেশি? দ্রাবক। আগে ধর এ আর বি দ্রবণ করেছে, এ এবং বি দ্রবণ করে, এটা দ্রাবক, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি এখন দেন এ বা কি বি। এদের মধ্যে আকর্ষণ বল অপেক্ষা এবির মধ্যে আকর্ষণ বল বেশি। তার মানে এরা তখন কি থাকছে? দ্রবণে থেকে যাচ্ছে, আর বাষ্পে যেতে চাচ্ছে না। তখনই তোমার কি হচ্ছে? ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। ক্লিয়ার? তখন দ্রবণ ঋণাত্মক বিচ্যুতি শো করছে। কি বললাম আশা করি বুঝতে পেরেছো। এখানে কারোর কোনো প্রবলেম নেই, একদম ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে উদাহরণ বলছি। উদাহরণ
তার আগেরটা কিন্তু লিখে নিয়েছো, তারপরে এটা লিখলে আবার এইটা একইভাবে মাথায় থাকে যেন। এবার উদাহরণ দেখো, যে কোনো যদি অ্যাসিড থাকে জলের সঙ্গে সবসময় ঋণাত্মক বিচ্যুতি হবে, মাথায় রাখিস। তাহলে জল প্লাস HCl এর দ্রবণ, HCl একটা অ্যাসিড। 2 নম্বর বলছি জল প্লাস HNO3 এর দ্রবণ, যে কোনো H2SO4 হলে হবে। প্লাস দেখো তোমার আমরা বলছি জল প্লাস ফেনল, ফেনল তো অ্যাসিডিক, ফেনলের দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, বা আর একটা বলছি দেখ, ক্লোরোফর্ম প্লাস কি এই অ্যাসিটোন এর দ্রবণ। কারণ অ্যাসিটোন আর ক্লোরোফর্মের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়, ওই জন্য ওদের আকর্ষণ বল বেশি থাকে। ক্লোরোফর্মের অণু অপেক্ষা ক্লোরোফর্ম অ্যাসিটোন অণুর মধ্যে আকর্ষণ বল বেশি থাকে। তাহলে সেই জন্য এরা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। এবার লেখো যে ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন দ্রবণ এবং ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন দ্রবণের পার্থক্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বললাম, ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন দ্রবণ এবং ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন দ্রবণের মধ্যে পার্থক্য, ঠিক আছে। কি বললাম, ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন দ্রবণ এবং ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন দ্রবণের মধ্যে পার্থক্য। তাহলে একদিকে লিখবে ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন দ্রবণ আর একদিকে লেখো ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন দ্রবণ, ঠিক আছে। তাহলে আমরা এইটা পার্থক্য লিখব। তাহলে একে লিখছি, এখানে কি দ্রাবক এদের আকর্ষণ বল বেশি দেন কি দ্রাবক এবং দ্রাবক, আর এখানে কি দ্রাবক এদের আকর্ষণ বল অপেক্ষা কার বেশি, দ্রাবক এবং দ্রাবক। এটা তো ধনাত্মক বিচ্যুতি আর এটা তো ঋণাত্মক, তাই না। ঋণাত্মকে দ্রাবকের বেশি, আগেই যেটা লেখালাম। নাম্বার 2 নম্বরে দেখো, এদের ডেল্টা ভি মিক্স লেস দেন 0, এ তো ঋণাত্মক। 3 নম্বরে দেখো ডেল্টা এইচ মিক্স লেস দেন 0, এদের কি হবে, এদের 2 নম্বরে ডেল্টা ভি মিক্স গ্রেটার দেন 0, এদের 3 নম্বরে ডেল্টা এইচ মিক্স গ্রেটার দেন 0। ক্লিয়ার? এই জায়গাটা বোঝা গেল। দেখো কিছুই নেই, একদম সিম্পল ব্যাপার এটা। এবার আমরা অ্যাজিওট্রপ মিশ্রণ কি সেটা লেখাবো। তোমরা তাহলে লেখো অ্যাজিওট্রপ মিশ্রণ, অ্যাজিওট্রপ মিশ্রণ কি, হ্যাঁ, এটা একটা কোশ্চেন আকারে আমি পড়াচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং এবং এগুলো পরীক্ষাতে আসে, সুতরাং এটা ভালো করে জানতে হবে। তাহলে আমি একটু বলে দিই অ্যাজিওট্রপ মিশ্রণ ব্যাপারটা কি, তারপরে আমি বুঝিয়ে দেব। বুঝলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে অ্যাজিওট্রপ মিশ্রণটা কি, তাই না। তাহলে এখানে লেখো যে দুটি ভিন্ন
তরল উপাদান দ্বারা গঠিত যে দ্রবণের তরল এবং বাষ্পীয় দশায় সংযুক্তি সমান হয় এবং তরল উপাদান দুটি একটি নির্দিষ্ট উষ্ণতায় একই সঙ্গে ফুটতে থাকে, সেই তরল মিশ্রণকে অ্যাজিওট্রপ মিশ্রণ বলে। অ্যাজিওট্রপ মিশ্রণ বলে। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে কি বললাম? দুটি ভিন্ন তরল উপাদান দ্বারা গঠিত যে দ্রবণের তরল এবং বাষ্পীয় দশায় সংযুক্তি সমান হয় এবং তরল উপাদান দুটি একটি নির্দিষ্ট উষ্ণতায় একই, এটা হবে একই সঙ্গে ফুটতে থাকে, সেই তরল মিশ্রণকে অ্যাজিওট্রপ মিশ্রণ বলে। ভালো করে দেখ, ধর জল আর ইথানল, হ্যাঁ, ইথানল কিন্তু একটা অ্যাজিওট্রপ মিশ্রণ হিসাবে কাজ করে। অ্যাজিওট্রপ মিশ্রণে না কি করে? জলের ধর ফুটনাঙ্ক কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ধর ইথানল মোটামুটি এটা আমি আন্দাজে বলছি, ধর 60 মনে করছি, ধর 65 মতো সেন্টিগ্রেড। তাহলে আমরা যখন উষ্ণতা দেবো, এর মধ্যে ধর দুটো আছে, জলও আছে আবার ইথানল আছে। তাহলে আমি যখন কম উষ্ণতায় কোনটা আগে বাষ্পে পরিণত হবে? ইথানল। তারপরে কি হবে? জল হবে। তো জল তো অনেক উষ্ণতা লাগবে, প্রথমে কে বাষ্পে পরিণত হবে? ইথানল। কিন্তু যখন এরা মিশ্রণে একটা টাইমে আসবে, আমরা হিট করতে করতে এমন একটা পয়েন্টে চলে আসবে, এমন একটা জায়গায় আসবে যখন এই বাষ্পে ইথানল আর জলের সংযুক্তি, ইথানল আর জলের অনুপাত যা, আর এই তরলেও দ্রবণের তরল অবস্থা দ্রবণেও ইথানল ও জলের অনুপাত সমান হয়ে যাবে। আর যখন এরকম কন্ডিশন চলে আসবে, এখানেও তরল ইথানল আর জলের যা অনুপাত বাষ্পে, আবার তরলেও দ্রবণেও তোর জল আর ইথানলের অনুপাত সমান, তখন কিন্তু একই উষ্ণতায় দুটো জল আর ইথানল একসঙ্গে বাষ্পে পরিণত হবে, একসঙ্গে ফুটতে থাকবে। তখন আর 65-তে ফুটবে, 108-তে ফুটবে, এরকম না, একই উষ্ণতায় দুজন একসঙ্গে ফুটতে থাকবে। ঠিক আছে, তাহলে এই অবস্থাকে, এই মিশ্রণকে আমরা বলছি কি? অ্যাজিওট্রপ মিশ্রণ। ওই জন্য বলেছি, দেখো, দুটি ভিন্ন তরল উপাদান দ্বারা গঠিত যে দ্রবণের তরল এবং বাষ্পীয় দশায় সংযুক্তি সমান হয়, যে দ্রবণের তরল এবং বাষ্পীয় দশায় উপাদান দুটির সংযুক্তি সমান হয়। হ্যাঁ, উপাদান দুটির সংযুক্তি, ঠিক আছে, সংযুক্তি সমান হয় উপাদানগুলির সংযুক্তি। তরল দশায় উপাদানগুলি, এখানে একটু উপাদানটা জুড়ে দিচ্ছি, উপাদানগুলির, এই কথা জুড়ে দিলাম,
সংযুক্তি সমান হয় এবং তরল উপাদান দুটি একটি নির্দিষ্ট উষ্ণতায় একই সঙ্গে ফুটতে থাকে, সেই তরল মিশ্রণকে অ্যাজিওট্রোপ মিশ্রণ বলে। ক্লিয়ার? এটা খুব ভালো করে লিখে রাখবে, কিন্তু এটাই বছরে আসতে পারে, মাথায় থাকে যেন। ভালো করে দেখো, দুটি ভিন্ন তরল উপাদান দ্বারা গঠিত যে দ্রবণের তরল এবং বাষ্পীয় দশায় উপাদানগুলির সংযুক্তি সমান হয় এবং তরল উপাদান দুটি একটি নির্দিষ্ট উষ্ণতায় একই সঙ্গে ফুটতে থাকে, সেই তরল মিশ্রণকে অ্যাজিওট্রোপ মিশ্রণ বলে। ক্লিয়ার? এই জায়গাটা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, এই তোমার অ্যাজিওট্রোপ মিশ্রণ আবার দু প্রকারের, ঠিক আছে? একটাকে বলি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ, আর একটা বলি সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ। তাহলে এখানে লেখো অ্যাজিওট্রোপ মিশ্রণ দুই প্রকারের। এক নম্বর বলছি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ, তাহলে কারা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ দেখায়? এখানে সর্বোচ্চ মানে বেশি, তাহলে যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। তাহলে কারা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ দেখায়? ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যে দ্রবণ ঋণাত্মক বিচ্যুতি দেখায় তারা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ মিশ্রণ হিসাবে কাজ করে। তারা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ মিশ্রণ হিসাবে কাজ করে। হ্যাঁ, তাহলে যেমন কি এই জল প্লাস তোমার HCl এর দ্রবণ, তাহলে তো ঋণাত্মক বিচ্যুতি, তাহলে এরা এইটা। আর দু নম্বরে লেখো সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ। নাঙ্কের অ্যাজিওট্রোপ। তাহলে এবার কারা দেখাবে? যে দ্রবণ ধনাত্মক বিচ্যুতি দেখায়। আর বলার আছে, তাহলে এখানে লিখে দেবো, যে দ্রবণ ধনাত্মক বিচ্যুতি দেখায়। আর তার উদাহরণ কি? জল প্লাস ইথানল, ETOH, ইথানল, ETOH। তাহলে এইরকম আমরা অসংখ্য উদাহরণ দিয়েছি, যে কোনো বলে দেবে একটা। তাহলে ক্লিয়ার হলো, অ্যাজিওট্রোপ মিশ্রণটা ক্লিয়ার হলো, আদর্শ দ্রবণ ক্লিয়ার হলো, অনাদর্শ দ্রবণ ক্লিয়ার হলো, কারণ এখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবারে আমরা লাস্ট আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের একটা লেখচিত্র করে দেখাবো। তাহলে লেখো আদর্শ দ্রবণের লেখচিত্র। কি ভার্সেস কি? না, বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ, এইটা মোল ভগ্নাংশ। তাহলে এখানে দেখ, মনে করে আমরা লিখে দিচ্ছি, মনে করি A এবং B দুটি উদ্বায়ী তরল উপাদান
মিলিত হয়ে আদর্শ দ্রবণ উৎপন্ন করে যেখানে এ বি অপেক্ষা বেশি উদ্বায়ী। ঠিক আছে, এটা বলে নেবে। হ্যাঁ, এবারে দেখাচ্ছি, দেখো। তাহলে এদিকে মোল ভগ্নাংশ লিখছে, আর এদিকে বাষ্পচাপ, এদিকে ভেপার প্রেসার, বাষ্পচাপ, এইদিকে ভেপার প্রেসার, বাষ্পচাপ। আচ্ছা, আর এদিকে মোল ভগ্নাংশ। ধর এখানে বিশুদ্ধ এ, তাহলে এর মোল ভগ্নাংশ কি 1, আর এই দিকটা আবার বিশুদ্ধ বি, আর এক্স এটা 0, এখানে এ নেই, আর এখানে এক্স বিটা 1, তাহলে বিশুদ্ধ বি আছে, তাহলে শুধুমাত্র বি আছে, তাহলে এক্স এর মোল ভগ্নাংশ থাকবে, এর মোল ভগ্নাংশ থাকবে না, তো এ তো নেই, তাহলে 0। আর এখানে কি এক্স বি 0, এখানে শুধু এ আছে, বি নেই, তাহলে এদের মধ্যে কে ভোলাটাইল বেশি? দেখো এ বেশি উদ্বায়ী, তাহলে যে আমরা জানি যে বেশি উদ্বায়ী হয় তার বাষ্পচাপ কি হয়? বেশি হয়, তাই না? তাহলে এখানে উদ্বায়ীটা কে বেশি? এখানে উদ্বায়ী বলেছি এ বেশি উদ্বায়ী, তাহলে এর বাষ্পচাপ বেশি হবে। তাহলে এটা এখানে রাখলাম একটু উপরে, আর বিটা এখানে রাখলাম, তাহলে এখানে এর বাষ্পচাপ হাইয়েস্ট, তাহলে এই জায়গায় বিশুদ্ধের বাষ্পচাপ পি নট এ, আর এখানে শুধু যখন বি আছে, তাহলে এখানে বিশুদ্ধ বি এর বাষ্পচাপ। আর যত এদিকে যাচ্ছি এ কমছে, আর পুরোটা এদিকে পুরোটা বি, তাহলে এর পরিমাণ কমলে দ্রবণে এর কি বাষ্পচাপও কমবে, তাহলে এরকম স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, এরকম কিন্তু এটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন। ঠিক আছে, সোজা সুজি যাবে। আমার বেঁকে এখানে একটু স্ট্রেট লাইনটা আমি ড্র করতে পারছি না, এইরকম। আবার এদিকে যখন এটা ম্যাক্সিমাম, তাহলে এটা এদিকে যখন আসবে বি, এইরকম, হ্যাঁ, স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, তাহলে এটা বি, তাহলে এটা কি এর এটা এর কার বাষ্পচাপের লেখচিত্র? এর, এখান তো এর বাষ্পচাপ নেই, এখান তো এ নেই, তাহলে এটা এর বাষ্পচাপের লেখচিত্র। আর এটা কার? বি এর বাষ্পচাপের লেখচিত্র। বি এর দ্রবণে থাকা অবস্থায়, দেখো এখানে বিশুদ্ধ বি, এখানে বিশুদ্ধ এ, বি নেই, এখানে আবার বি এ নেই, আর এই মাঝখানে যে কোনো জায়গায় কে আছে? এ আর বি দুজনের মিশ্রণ আছে, তাহলে এটা এর দ্রবণে এর বাষ্পচাপের লেখচিত্র, এটা দ্রবণে বি এর বাষ্পচাপের লেখচিত্র। অ্যাকচুয়ালি তাহলে দ্রবণের মোট বাষ্পচাপের লেখচিত্র কোনটা? তাহলে এইটা জুড়ে দিলে যেটা হবে এইটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, এইটা টোটাল বাষ্পচাপ দ্রবণ। তাহলে দ্রবণের বাষ্পচাপ ইকুয়াল টু কি হবে? পি এর অংশ আংশিক বাষ্পচাপ, আর কি পিবি বি এর আংশিক বাষ্পচাপ। তাহলে এইটা হচ্ছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে তোমার কি হচ্ছে না, এই ভেপার প্রেসার ভার্সেস কম্পোজিশন মানে এই মোল ভগ্নাংশের লেখচিত্র। এবার যদি আমরা অনাদর্শ দ্রবণের লেখচিত্র করি, অনাদর্শ দ্রবণের, তাহলে এখানে আদর্শের জায়গায় অনাদর্শ দ্রবণের লেখচিত্র। তাহলে এটা আগে লিখে নাও। এবার অনাদর্শ দ্রবণ আবার দু প্রকারের, আমরা কি জানি না, ঋণাত্মক বিচ্যুতি দেখাবে, আবার ধনাত্মক বিচ্যুতি দেখাবে। ধরো আমি এটা বলছি ধনাত্মক, পজিটিভ বিচ্যুতির ক্ষেত্রে, তাহলে এটা অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে করছি। তাহলে এই লাইনটা আবার লেখো, আবার এই একই লেখো। মনে করি এরা কি আদর্শ দ্রবণ না করে কি করে, একটা অনাদর্শ দ্রবণ উৎপন্ন করে। অনাদর্শ দ্রবণ উৎপন্ন করে,
যেখানে এ বি অপেক্ষা বেশি উদ্বায়ী এবং দ্রবণ ঋণাত্মক বিচ্যুতি এই ধনাত্মক বিচ্যুতি দেখায় এবং দ্রবণ পজিটিভ বিচ্যুতি দেখায়। এটা আগে লিখে নেবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে কিন্তু তোমার এই আদর্শটা আঁকতে হবে। একইভাবে প্রথমে আদর্শটা আঁকতে হবে, ঠিক আছে। এবারে যেহেতু ধনাত্মক বিচ্যুতি দেখায় মানে কি, বাষ্পচাপ তো আদর্শ দ্রবণের যে বাষ্পচাপ দেখায় তার থেকে কি হবে, আদর্শ দ্রবণ অপেক্ষা তোমার ধনাত্মক বিচ্যুতি দেখালে বাষ্পচাপ কি হবে, বেশি হয়ে যাবে। তাহলে এই যে বি এর বাষ্পচাপ, এই এর বাষ্পচাপ, এইগুলো একটু বেশি হয়ে যাবে। এইগুলো কি হচ্ছে, এই ডট ডট দিচ্ছি, এটা হচ্ছে অনাদর্শ দ্রবণ মানে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে। হ্যাঁ, এটা কার ক্ষেত্রে হচ্ছে, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে। এর উপর থেকে যাবে, এটা তাহলে কাদের ক্ষেত্রে হবে, ধনাত্মক। তাহলে এইটা হচ্ছে, এই ডটেরটা হচ্ছে পিএ, আর এর ডটেরটা এইটা হচ্ছে এই ডটের এইটা, এটা না, এটা আদর্শ। তাহলে এটা পিবি। তাহলে ভালো করে দেখো, তাহলে এরও বাষ্পচাপ, এর বাষ্পচাপও বেশি আদর্শ দ্রবণ অপেক্ষা বেশি, বি এর বাষ্পচাপও আদর্শ দ্রবণ অপেক্ষা বেশি, যেহেতু এরা ধনাত্মক বিচ্যুতি দেখায়। তাহলে এই ধনাত্মক দ্রবণেরও বাষ্পচাপ তাহলে কি হবে, বেশি হবে। তাহলে কি হবে, এই উপর থেকে, তাহলে এইটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। এইটা দেখো, এদেরও বেশি, এর বেশি, তাহলে দ্রবণের বাষ্পচাপও আদর্শ দ্রবণ অপেক্ষা বেশি। স্ট্রেট লাইনটা আদর্শ দ্রবণ আর ডটের লাইনটা অনাদর্শ দ্রবণ, ঠিক আছে। এবার যদি ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে বলতো, তাহলে ঠিক উপরের দিকে না গিয়ে এটা এর নিচের দিকে, এটা এর নিচের দিকে, আর এই উপরেরটাও এর নিচের দিকে আসতো, বাষ্পচাপ তখন কম হতো, ঠিক আছে। তখন কি হতো, বাষ্পচাপ কম হতো, তাহলে উপরে না গিয়ে এই নিচের দিকে আসতো। ক্লিয়ার কি বললাম, আশা করি তোমরা বুঝতে পারলে, কারোর কোনো সমস্যা নেই। তাহলে পরের ক্লাসে আমি তোমাদের কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ সংখ্যাগত ধর্ম নিয়ে কিন্তু আলোচনা করব। আজ আমি এখানে শেষ করলাম।